ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের যে চ্যাপ্টারটা আমি তোমাদের পড়াবো সেটা হচ্ছে মিওসিস সেল ডিভিশন। তো অলরেডি আমার প্রিভিয়াস ক্লাসগুলোতে সেল সাইকেল, মাইটোসিস সেল ডিভিশন, ক্রোমোজোমের ফিজিক্যাল স্ট্রাকচার, ক্রোমোজোমের কেমিক্যাল স্ট্রাকচার এগুলো সম্বন্ধে তোমরা একটা প্রাথমিক আইডিয়া আশা করি পেয়েছো। তো আজকের মিওসিস সেল ডিভিশন সম্বন্ধে একটা ইন্ট্রোডাকশন আশা করি তোমরা প্রত্যেকে পেয়ে যাবে। তো মিওসিস সেল ডিভিশন জনন মাতৃকোষে ঘটে। আমাদের দেহকোষ মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে বিভাজিত হয়। তো জনন মাতৃকোষ যে পদ্ধতিতে বিভাজিত হয়ে জনন কোষ বা গ্যামেট তৈরি করে সেটা হচ্ছে মিওসিস সেল ডিভিশন। জনন কোষ কিন্তু বিভাজিত হতে পারে না। অতএব মিওসিস সেল ডিভিশন কোথায় ঘটে যদি জনন কোষ লিখে দাও শূন্য পাবে, কারণ মিওসিস সেল ডিভিশন জনন মাতৃকোষে ঘটে, জনন কোষ বিভাজিত হতে পারে না। লোহিত রক্তকণিকা রক্তকোষ বিভাজিত হতে পারে না, নিউরন বিভাজিত হতে পারে না। তো মিওসিস সেল ডিভিশন জনন মাতৃকোষে ঘটে, কিভাবে ঘটে, কি হয় সে সম্বন্ধে আজকের ক্লাসে জানতে পারবে। মিওসিস সেল ডিভিশন কে মূলত তিনটে ভাগে ভাগ করা যায়: জাইগোটিক মিওসিস, স্পোরিক মিওসিস এন্ড গ্যামেটিক মিওসিস। গ্যামেট তৈরি হওয়ার সময় উন্নত উদ্ভিদ এবং প্রাণীদেহে জনন কোষ বা গ্যামেট তৈরি হওয়ার সময় যে মিওসিস সেল ডিভিশনটা জনন মাতৃকোষে ঘটে সেটা হচ্ছে গ্যামেটিক মিওসিস। নাম্বার 2, স্পোরিক মিওসিস। স্পোর বা রেণু উৎপাদনকারী জীব যারা রয়েছে তাদের ক্ষেত্রে রেণু উৎপাদনের সময় স্পোরিক মিওসিস। আর জাইগোটিক মিওসিস যাদের জীবনচক্রে যাদের প্রধান দেহটা হ্যাপ্লয়েড তাদের ক্ষেত্রে জাইগোট ফর্মেশন হওয়ার পর আফটার নিষেক আফটার ফার্টিলাইজেশন ডিপ্লয়েড কোষ তৈরি হওয়ার পর সেই ডিপ্লয়েড কোষ বা জাইগোট বিভাজিত হয়ে মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে 4টে কোষ তৈরি হয়, যেটা জাইগোটিক মিওসিস। তাহলে 3 রকম মিওসিসের কথা আমরা জানলাম: গ্যামেটিক মিওসিস, স্পোরিক মিওসিস, জাইগোটিক মিওসিস। তো ওভারঅল মিওসিস সেল ডিভিশনকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি: মিওসিস সেল ডিভিশন, মিওসিস 1 এন্ড মিওসিস 2। মিওসিস 1 সেল ডিভিশনকে আমরা প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ 4টে ভাগে ভাগ করতে পারি। মিওসিস 2 কেও তাই প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ। তো মিওসিস সেল ডিভিশনের প্রথম প্রফেজের মিওসিস 1 এর প্রফেজ মানে প্রথম প্রফেজ, মিওসিস 1 এর মেটাফেজ মানে প্রথম মেটাফেজ, অনুরূপভাবে অ্যানাফেজ 1, টেলোফেজ 1, প্রফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। তো মিওসিস 1 এর প্রথম প্রফেজের অনেকগুলো উপদশা রয়েছে। এই উপদশাগুলোই মিওসিস সেল ডিভিশনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। সেগুলো কি কি? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকিটিন, ডিপ্লোটিন এন্ড ডায়াকাইনেসিস। এই যে উপদশাগুলো সাবস্টেজগুলো রয়েছে এই সাবস্টেজগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এই সাবস্টেজগুলো সম্বন্ধে আজকের ক্লাসে কিন্তু আমরা জানবো। তার আগে মিওসিস সেল ডিভিশনের কিছু ইম্পর্টেন্স আমি বলে দিই। মিওসিস সেল ডিভিশনের 1 নম্বর ইম্পর্টেন্স হচ্ছে গ্যামেট উৎপাদন, অর্থাৎ জনন কোষ উৎপাদন। জনন কোষ যদি জনন কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়, যার জন্য পরবর্তী প্রজন্মে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা কনস্ট্যান্ট থাকে। অর্থাৎ যদি জনন মাতৃকোষ 2n হয়, গ্যামেটে n, এইরকম একটা গ্যামেট আরেকটা গ্যামেটের সঙ্গে মিলিত হয়ে যখন আবার পরের প্রজন্মের জীব তৈরি করে তখন আবার কিন্তু ক্রোমোজোম সংখ্যা সেম চলে আসে, কনস্ট্যান্ট চলে। তাহলে একটা ফার্স্ট জেনারেশন, এটা সেকেন্ড জেনারেশন। অনুরূপভাবে এর ক্ষেত্রে যখন আবার মিওসিস সেল ডিভিশন হবে, গ্যামেট ফর্মেশন হবে n। অর্থাৎ এই যে জনন মাতৃকোষ থেকে অর্ধেক সংখ্যক ক্রোমোজোমযুক্ত কোষ উৎপন্ন হলো যে পদ্ধতিতে হয়, দ্যাট ইজ মিওসিস সেল ডিভিশন। তো মিওসিস সেল ডিভিশনের ক্ষেত্রে 1 নম্বর হচ্ছে গ্যামেট প্রোডাকশন, নাম্বার 2 প্রজাতির ক্রোমোজোম সংখ্যা কনস্ট্যান্ট বা ধ্রুবক রাখা। আরেকটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার যেটা আমরা এই সেল ডিভিশনের স্টেজগুলো সম্বন্ধে পড়তে গিয়ে জানতে পারবো সেটা হচ্ছে ভ্যারিয়েশন। জনন মাতৃকোষ, মাতৃজনন কোষ, পিতৃজনন কোষ, আমার দেহে মার দেহ থেকে 23টা ক্রোমোজোম এসছে, বাবার কাছ থেকে 23টা ক্রোমোজোম এসছে। এই 23টা 46টা 23 জোড়া। এর 1 নম্বর, এর 1 নম্বরের সঙ্গে সমসমস্ত ক্রোমোজোম, এর 2 নম্বর, এর 2 নম্বরের সঙ্গে সমসমস্ত ক্রোমোজোম, সমসমস্ত বা হোমোলগাস ক্রোমোজোম। সম আকৃত সম বৈশিষ্ট্য সম্পন্ন ক্রোমোজোমগুলোকে বলা হয় সমসমস্ত ক্রোমোজোম বা হোমোলগাস ক্রোমোজোম। এই ক্রোমোজোমগুলো যখন জনন কোষ উৎপাদন হবে জনন মাতৃকোষে, এই ক্রোমোজোমগুলো পাশাপাশি আসবে, এদের মধ্যে ক্রোমাটিন অংশের বিনিময় ঘটবে এবং ক্রোমাটিন অংশের বিনিময়ের ফলে যে গ্যামেট তৈরি হবে সেই গ্যামেটের মধ্যে কিন্তু পিতা মাতা উভয়ের বৈশিষ্ট্য থাকে। আমার দেহে যে গ্যামেটটা তৈরি হবে, আমার পিতা মাতা উভয়ের বৈশিষ্ট্য সমন্বিত গ্যামেট আমার দেহে তৈরি হবে, যার ফলে আমার পরবর্তী প্রজন্ম যে আসবে সে কিন্তু আমার পিতা মাতা উভয় বৈশিষ্ট্য তো পাবেই, তার সঙ্গে ঠাকুরদা ঠাকুমা দাদু দিদা
চারজনের বৈশিষ্ট্য একসাথে সে পাবে। অর্থাৎ জেনারেশন টু জেনারেশন যত মিওসিস সেল ডিভিশন ঘটবে, তা মিওসিস সেল ডিভিশনের ফলে যত জননকোষ তৈরি হবে এবং সেই সমস্ত জননকোষের মাধ্যমে যে সমস্ত জীব তৈরি হবে তাদের ক্ষেত্রে কিন্তু নতুন নতুন বৈশিষ্ট্য আবির্ভাব হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকবে। তো মিওসিস সেল ডিভিশনের এই উপদশাগুলো সম্বন্ধে আমরা আসি। লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন অ্যান্ড ডায়াকাইনেসিস। প্রত্যেকটা দশা, প্রত্যেকটা উপদশার কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, ওইগুলো কিন্তু আগে মনে রাখবে। লেপ্টোটিন বোকে দশা, জাইগোটিন বাইভ্যালেন্ট, সাইনাপসিস, প্যাকেটিন কায়াজমা, টেট্রাভ্যালেন্ট, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন, ডিপ্লোটিন টার্মিনালাইজেশন, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন ডায়াকাইনেসিস, ডায়াকাইনেসিস প্রফেজের মাইটোসিস, প্রফেজের যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্স গুলো অলরেডি তোমরা পড়েছো মাইটোসিস সেল ডিভিশনের সময়, সেইগুলো কিন্তু ডায়াকাইনেসিস স্টেজে আমরা দেখব। এই প্রত্যেকটা উপদশার ক্যারেক্টারিস্টিক্স দেখো। একটা কোষ, জনন মাতৃকোষ, নিউক্লিয়াস। লেপ্টোটিন দশা যখন হবে তখন কি হয়, মানে ডিভিশন শুরু হচ্ছে কিন্তু মিওসিস 1 এর প্রথম প্রফেজের ফার্স্ট স্টেজ লেপ্টোটিন, বোকে দশা। বোকে মানে ফুলের তোড়া। শুরুতে যখন হয় সেন্ট্রোজোম যেদিকে থাকে, ক্রোমোজোমগুলোর দুই প্রান্ত সেদিকে সংযুক্ত হয়ে ফুলের তোড়ার মতো একটা গঠন তৈরি করে। বিজ্ঞানী ডার্লিংটনের নাম অনুসারে একে বলা হয় বোকে দশা বা বোকে স্টেজ। এছাড়াও এই দশাতে ক্রোমোজোমগুলো তাদের যে ক্রোমোমিয়ারগুলো থাকে, ক্রোমোজোমিয়ারগুলো স্পষ্ট বোঝা যেতে শুরু করে, এগুলো ক্রোমোজোমগুলো ধীরে ধীরে প্যাচ খুলে যায়, যার জন্য ক্রোমোমিয়ারগুলোকে স্পষ্ট বোঝা যায়। তো লেপ্টোটিন দশা, এই বোকে দশা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। জাইগোটিন বাইভ্যালেন্ট, যত সময় এগোতে থাকবে অ্যাকচুয়ালি এই যে উপদশাগুলো বা যে কোনো সেল ডিভিশনের যে প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, যে দশাগুলো আমরা আমাদের পড়ার বা পড়ানোর সুবিধার্থে আমরা কিন্তু এগুলোকে ভাগ করে নিয়েছি। প্রকৃতিতে কখনোই কিন্তু এইরকম ভাবে কখনো হয়নি যে এই দশাটা এখানেই শেষ, এই দশাটা এখানে শুরু। আমরা আমাদের সুবিধার্থে কিন্তু এই স্টেজগুলোকে এইভাবে ভাগ করে নিয়েছি। অতএব প্রত্যেকটা দশার কিছু কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স ধরেই কিন্তু তাদের নামকরণগুলো করা হয়েছে। জাইগোটিন, লেপ্টোটিন যত এগোতে থাকবে তত কি হবে না, এই যে সেন্ট্রিওলগুলোর 180 ডিগ্রি চলন শুরু হয়ে যাবে। এই সেন্ট্রিওলগুলো যেতে শুরু করবে, দুই প্রান্তে যেতে শুরু করবে, যার জন্য ক্রোমোজোমগুলো ডিসপার্স হয়ে যাবে, আবার ছড়িয়ে পড়বে। এই সময় অর্থাৎ জাইগোটিন অ্যাকচুয়ালি হয় কি, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস যখন শেষ হবে, এই সেন্ট্রিওল দুটো দুই প্রান্তে চলে গিয়ে বেনতন্তু গঠন কমপ্লিট হবে এবং নিউক্লিয় পর্দা তখন বিলুপ্ত হয়ে যাবে, নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যাবে। তো এই দশাগুলোর যে মেইন ক্যারেক্টারিস্টিক্স সেগুলো সাধারণত ক্রোমোজোমের মধ্যেই সীমাবদ্ধ। তো মেইন ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখানোর জন্য আমরা এই ক্রোমোজোমের চেঞ্জ, এর ভিতরে ক্রোমোজোমের মধ্যে কি কি পরিবর্তন হয় সেইগুলোই কিন্তু বলছি। জাইগোটিন দশায় সমস্ত ক্রোমোজোমগুলো পাশাপাশি আছে। এটা যদি আমার দেহের কোনো জনন মাতৃকোষ হয়, তো আমি বাবার কাছ থেকে একটা ক্রোমোজোম পেয়েছি, ধরো আমি দুটো ক্রোমোজোম নিয়ে দেখাচ্ছি, একই রকম ক্রোমোজোম, সমাকৃতি, সমবৈশিষ্ট্য সম্পন্ন ক্রোমোজোমগুলো বলা হয় সমসমস্ত ক্রোমোজোম। তো সমসমস্ত ক্রোমোজোম আরেকটা ক্রোমোজোম এই পাশাপাশি এই ক্রোমোজোমগুলো পাশাপাশি এইরকম কিন্তু 23 জোড়া, এটা কিন্তু 2 জোড়াকে দেখানো হয়েছে, এরকম 23 জোড়া। মানব দেহের ক্ষেত্রে মাতৃকোষে মিওসিস সেল ডিভিশন যখন হবে তখন এইরকম 23 জোড়া, আমি জাস্ট 2 জোড়াকে নিয়ে দেখালাম। জাইগোটিন দশায়
ক্রোমোজোমগুলো সমস্ত ক্রোমোজোমগুলো পাশাপাশি আসার সময় জোড় বাঁধলো, একে বলা হয় বাইভ্যালেন্ট। অর্থাৎ দুটো আর্ম আছে বলে মনে হলো, দুটো সেন্ট্রোমিয়ার পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়েছে, দুটো আর্ম, বাইভ্যালেন্ট। এবং ক্রোমোজোমগুলোর যে জোড় বাঁধার পদ্ধতি তাকে বলা হয় সাইন্যাপসিস। সাইন্যাপসিস অবস্থাপ্রাপ্ত ক্রোমোজোমগুলোকে বলা হয় বাইভ্যালেন্ট। কিন্তু ক্রোমোজোমগুলোকে জুড়বে কিভাবে? এর মাঝখানে সাইনাপটোনিমাল কমপ্লেক্স নামক কিছু উপাদান থাকে যেগুলো সমস্ত ক্রোমোজোমগুলোকে জোড় বাঁধতে সাহায্য করে। সাইনাপটোনিমাল কমপ্লেক্স মাঝখানে অবস্থান করে। These are some proteinous complex that helps to conjugate these homologous chromosome. তো এই ক্রোমোজোমগুলো বাইভ্যালেন্ট, সাইন্যাপসিস। কিন্তু এই যে বাইভ্যালেন্ট অবস্থা প্রাপ্ত ক্রোমোজোম সংযুক্ত হলো, এটা কিভাবে হয়? 3 রকম পদ্ধতি আছে। ক্রোমোজোমগুলো দুই প্রান্ত থেকে সংযুক্ত হতে পারে। প্রো টার্মিনাল, দেখো টার্মিনাল পার্ট থেকে ধীরে ধীরে সংযুক্ত হয়ে প্রো টার্মিনাল। সেন্ট্রোমিয়ার দুটো জুড়ে আছে, তারপর ধীরে ধীরে পরস্পর সংযুক্ত হয়ে গেল, প্রোসেন্ট্রিক। আর র্যান্ডাম, বাকি যে কোনো জায়গা থেকে ক্রোমোজোমগুলো পরস্পর সঙ্গে সংযুক্ত যদি হয়ে যায়, যে কোনো জায়গা থেকে, দ্যাট ইজ র্যান্ডাম। তো এই সাইন্যাপসিস প্রো টার্মিনাল, প্রোসেন্ট্রিক এবং র্যান্ডাম 3 রকম ভাবে ভাগ করা যেতে পারে। জাইগোটিন, প্যাকেটিন দশা, লেপ্টোডিন জাইগোটিন হয়ে গেল। ক্রোমোজোমগুলো এটা একটা ক্রোমোজোম ছিল, এটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমগুলো ধীরে ধীরে টেট্রাড ফর্ম করবে। কায়াজমা টেট্রাভ্যালেন্ট বা টেট্রাড। আর এই যে 4টে আর্ম টেট্রাড, আগে ছিল 2টো আর্ম, তাই বাইভ্যালেন্ট। 4টে আর্ম টেট্রাভ্যালেন্ট বা টেট্রাড। এটা তো তাই। এই সময় একটা ঘটনা ঘটে, ক্রসিং হওয়ার, খুব ইম্পর্টেন্ট। ক্রোমাটিন অংশের বিনিময় সমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিন। দেখো এই নীলটা নীলের সিস্টার, কিন্তু নীলটা সবুজের কাছে নন সিস্টার ক্রোমাটিন। একই ক্রোমোজোমের ক্রোমাটিন হলে সিস্টার ক্রোমাটিন, দুটো আলাদা ক্রোমোজোমের ক্রোমাটিন হলে নন সিস্টার ক্রোমাটিন। সমস্ত ক্রোমোজোম, একটা নীল একটা সবুজের সমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিনের মধ্যে ক্রোমাটিন অংশের বিনিময় কিভাবে হয়? দ্যাট ইজ ক্রসিং ওভার। এই ক্রস কাই অর্থাৎ কায়াজমা, এক্স এন যুক্ত অঞ্চল কায়াজমা, এক্স এন যুক্ত অঞ্চলে এই ভেঙে যাবে লাইগেজ এবং এন্ডোনিউক্লিয়াস ভেঙে দেবে, লাইগেজ জুড়ে দেবে। ক্রোমোজোমগুলো যে ভাঙা পড়বে তার জন্য এন্ডোনিউক্লিয়াস, এবং ক্রোমোজোমগুলোকে জুড়ে দেবে। এই সবুজটাকে নীলের সঙ্গে জুড়ে দেবে লাইগেজ, আবার এই সবুজটাকে নীলের সঙ্গে জুড়ে দেবে লাইগেজ, কিন্তু ভেঙে দেবে এন্ডোনিউক্লিয়াস। তাহলে ক্রোমাটিন অংশের বিনিময় হলো। একবার ক্রস হয়েছিল সিঙ্গেল ক্রসিং ওভার, কিন্তু এটা একাধিক জায়গায় হতে পারে। একাধিক জায়গায় যদি হয় এরকম হতে পারে। তাহলে এখানে একবার হয়েছে, এখানে একবার হলো, ডাবল ক্রসিং ওভার, মাল্টিপল ক্রসিং ওভার হতে পারে। তো সিঙ্গেল ক্রসিং ওভার, ডাবল ক্রসিং ওভার, মাল্টিপল ক্রসিং ওভার হতে পারে। কায়াজমা এবং টেট্রাভ্যালেন্ট হলো টার্মিনালাইজেশন। খেয়াল রাখবে, এই যে টেট্রাড ক্রসিং ওভার সংযুক্ত হয়েছিল, ক্রোমাটিন অংশের বিনিময় ঘটেছিল এবং তারা এক্স এন যুক্ত অঞ্চলে সংযুক্ত হয়েছিল। এরা সঙ্গে সঙ্গে ক্রোমাটিন অংশের বিনিময় হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে ডিটাচ হয় না। যে জায়গায় ক্রোমাটিন অংশের বিনিময় ঘটেছে সেই জায়গায় সংযুক্ত থাকে, ধীরে ধীরে ওরা প্রান্তের দিকে যেতে শুরু করে। এই প্রান্তের দিকে যাওয়া, ক্রোমাটিন অংশের বিনিময় হয়ে যাওয়ার পর প্রান্তের দিকে যাওয়া, অর্থাৎ টার্মিনাল পার্টের দিকে গিয়ে যাওয়া, দ্যাট ইজ টার্মিনালাইজেশন। ক্রোমাটিন অংশের বিনিময় ঘটে যাওয়ার পরে সমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিনগুলো পরস্পর থেকে ধীরে ধীরে প্রান্তের দিকে গিয়ে তবেই আলাদা হবে। একে বলা হয় টার্মিনালাইজেশন বা প্রান্তীয় গমন। টার্মিনালাইজেশন ঘটবে ডিপ্লোটিং দশায়। লাস্ট হইল ডায়াকাইনেসিস। মাইটোসিস সেল ডিভিশনের প্রফেজ দশায় আমরা জানি নিউক্লিওলাস, নিউক্লিয় পর্দার বিলুপ্তির সূচনা হয়। ডায়াকাইনেসিস দশায় মাইটোসিসের প্রফেজের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো ছিল সেইগুলোই নিউক্লিওলাস অলরেডি আমি এখানে বিলুপ্ত দেখিয়েছি, কিন্তু এই দশাতে এসেই তবে গিয়ে সম্পূর্ণ এই ক্রোমাটিন অংশের তোমার নিউক্লিওলাসটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে, নিউক্লিয় পর্দা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে।
এইভাবে অবশেষে ডায়াকাইনেসিস। তবে মিওসিস সেল ডিভিশনে প্রথম প্রফেজের বিভিন্ন উপাদানগুলো লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস এই উপাদানগুলো সম্বন্ধে তোমরা জানতে পারবে। এর পরবর্তী ক্লাসে মিওসিস সেল ডিভিশনের ইম্পর্টেন্স এবং অন্যান্য বিষয়গুলোতে মিওসিস সেল ডিভিশন কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, জীবনের বিভিন্ন ক্ষেত্রে মিওসিস সেল ডিভিশন কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সে বিষয়ে আসবো আমি পরের ক্লাসে। আমার চ্যানেলটা দেখতে থাকো, লাইক করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।